ট্রান্সফরমারে যে লসগুলো হয় সেই লসগুলোকে নিয়ে আমরা একে একে এই লেকচারে ডিসকাস করব। তো ট্রান্সফরমারে যে লসগুলো হয় সেগুলোকে দেখো এখানে লেখা আছে। এক হচ্ছে কোর লস অর আয়রন লস, দুই হচ্ছে কপার লস অর ওহমিক লস, তিন হচ্ছে স্ট্রে লোড লস, আর চার হচ্ছে ডাইইলেকট্রিক লস। তাহলে ট্রান্সফরমারে এই চার ধরনের লস দেখা যায়: কোর লস অর আয়রন লস, কপার লস অর ওহমিক লস, স্ট্রে লোড লস আর ডাইইলেকট্রিক লস। এই চার ধরনের লসের মধ্যে স্ট্রে লোড লস আর ডাইইলেকট্রিক লস, এই দুটো লস খুব কম পরিমাণে হয়। ট্রান্সফরমারের মেন লস হচ্ছে গিয়ে এই দুটোই, এক হচ্ছে কোর লস আর আয়রন লস, আর দুই হচ্ছে কপার লস আর ওহমিক লস। তাহলে কি দেখছি এখানে, ট্রান্সফরমারে টোটাল চার ধরনের লসকে দেখা যায়। এক হচ্ছে কোর লস আর আয়রন লস, দুই হচ্ছে কপার লস আর ওহমিক লস, তিন হচ্ছে স্ট্রে লোড লস আর চার হচ্ছে ডাইইলেকট্রিক লস। এই চার ধরনের লসের মধ্যে কোর লস আর আয়রন লস আর কপার লস আর ওহমিক লস, এই দুটোই হচ্ছে গিয়ে মেজর লস বা মেন লস বলতে পারো। আবার এই যে কোর লস বললাম, কোর লস আর আয়রন লস, এটা আবার দুই ধরনের হয়। এক হচ্ছে হিস্টেরেসিস লস আর দুই হচ্ছে এডি কারেন্ট লস। তাহলে যদি কোশ্চেনে জিজ্ঞেস করে যে ট্রান্সফরমারে কী কী ধরনের লস হয়, তাহলে বলবে ট্রান্সফরমারে টোটাল চার ধরনের লস দেখা যায়। এক হচ্ছে কোর লস আর আয়রন লস, দুই হচ্ছে কপার লস আর ওহমিক লস, তিন হচ্ছে স্ট্রে লোড লস আর চার হচ্ছে ডাইইলেকট্রিক লস। এই চার ধরনের লসের মধ্যে কোর লস আর আয়রন লস এবং কপার লস আর ওহমিক লস, এই দুটোই হচ্ছে মেজর লস। আর কোর লসকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হিস্টেরেসিস লস আর দুই হচ্ছে এডি কারেন্ট লস। এবার আমরা প্রত্যেকটা লস নিয়ে একে একে ডিসকাস করব। তো ফার্স্টে শুরু করা যাক কোর লস আর আয়রন লস দিয়ে। তো এর আগের স্লাইডে কি দেখলাম যে ট্রান্সফরমারে যে কোর লস আর আয়রন লস যেটা আছে তাকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে হিস্টেরেসিস লস আর একটা হচ্ছে এডি কারেন্ট লস। তো আয়রন লসকে যদি আমরা পিআই দিয়ে ডিনোট করি, হিস্টেরেসিস লসকে যদি পিএইচ দিয়ে ডিনোট করা হয়, আর এডি কারেন্ট লসকে যদি পিই দিয়ে ডিনোট করা হয়, তাহলে বলা যেতেই পারে আয়রন লস ইকুয়ালস টু হিস্টেরেসিস লস প্লাস এডি কারেন্ট লস। সেটাই দেখো এখানে লেখা আছে পিআই ইকুয়ালস টু পিএইচ প্লাস পিই, যেখানে পিএইচ হচ্ছে হিস্টেরেসিস লস আর পিই হচ্ছে এডি কারেন্ট লস। এবার হিস্টেরেসিস লস আর এডি কারেন্ট লসের এক্সপ্রেশন দেওয়া আছে দেখো। হিস্টেরেসিস লস পিএইচ ইকুয়ালস টু হয় কেএইচ ইন্টু এফ ইন্টু বিএম টু দি পাওয়ার এক্স, আর পিই ইকুয়ালস টু হয়, পিই মানে এডি কারেন্ট লস ইকুয়ালস টু কেই ইন্টু এফ স্কোয়ার ইন্টু বিএম স্কোয়ার। এই এক্সপ্রেশনগুলো এক্সপেরিমেন্টের মাধ্যমে পাওয়া যায়। এবার এখানে যে হিস্টেরেসিস লস আর এডি কারেন্ট লসের যে এক্সপ্রেশনগুলো আছে, সেখানে যে বিভিন্ন টার্মগুলো আছে সেগুলো কি একে একে দেখা যাক। তো দুটোর ক্ষেত্রেই যে কমন টার্মগুলো আছে দেখো, এখানেও এফ আছে, এখানেও বিএম আছে, এখানেও এফ আছে, এখানেও বিএম আছে। এফ মানে হচ্ছে গিয়ে সাপ্লাই ফ্রিকোয়েন্সি, বা বলতে পারো যে ট্রান্সফরমারের যে কোরে যে ফ্লাক্স আছে তার ফ্রিকোয়েন্সি। মোট কথা সাপ্লাই ফ্রিকোয়েন্সিও যা, সাপ্লাই ফ্রিকোয়েন্সি যেটা হবে সেটাই আমার কারেন্টের ফ্রিকোয়েন্সি, সেটাই হচ্ছে গিয়ে ফ্লাক্সের ফ্রিকোয়েন্সি, তো যেটা বলবে সেটাই হবে। বিএম, বিএম মানে কি ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি ইন দ্য কোর। এবার ফার্স্টে আসা যাক হিস্টেরেসিস লসের এক্সপ্রেশনে এই যে কেএইচ আছে সেটা। কেএইচ হচ্ছে কি একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের ভ্যালু কার কার উপর ডিপেন্ড করে সেটা এবার আমাদের দেখতে হবে। কার কথা বলছি, হিস্টেরেসিস লসের কথা বলছি। তো এখানে কেএইচের যে ভ্যালু সেটা ডিপেন্ড করবে ফার্স্ট যে কোরের যে ভলিউম সেটার উপর ডিপেন্ড করবে। দেখো আমরা কোর লস নিয়ে ডিসকাস করছি, তাহলে কোর লসের মধ্যে যে একটা পার্ট হিস্টেরেসিস লস, তার প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট নিয়ে ডিসকাস করছি। তাহলে অবভিয়াসলি কেএইচ বা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যেটা, সেটা কার উপর ডিপেন্ড করবে, ফার্স্ট হচ্ছে কোরের ভলিউমের উপর ডিপেন্ড করবে, সেটা দেখো লেখা আছে ডিপেন্ডস আপন দ্য ভলিউম। দুই হচ্ছে গিয়ে আমি যে কোরটা ইউজ করছি কোন ম্যাটেরিয়াল ইউজ করছি কোরে, সেটার উপর ডিপেন্ড করবে। তো কোরের ম্যাটেরিয়ালের ওপর তার মানে কেএইচের ভ্যালু ডিপেন্ড করছে, মানে যে ম্যাটেরিয়ালটা আমরা ইউজ করেছি কোর হিসেবে তার কোয়ালিটির ওপর ডিপেন্ড করবে কেএইচের ভ্যালু, সেটাই দেখো লেখা আছে কোয়ালিটি অফ দ্য কোর ম্যাটেরিয়াল।
আর কিসের ওপর ডিপেন্ড করবে? আর ডিপেন্ড করবে আমরা এই এক্সপ্রেশানে যে পিএইচ বলো, এফ বলো বা বিএম বলো, এগুলো কোন ইউনিটে ইউজ করছি সেই তার উপরেও ডিপেন্ড করবে কেএইচ এর ভ্যালু। ফর এক্সাম্পল, এই যে বিএম বা ফ্লাক্স ডেন্সিটির কথা বলা হচ্ছে, বিএম এর ইউনিট কি জানো? বিএম এর ইউনিট জানো তোমরা, ওয়েবার পার মিটার স্কোয়ার। এই ওয়েবার পার মিটার স্কোয়ার এই যে ইউনিটটা, সেটা কোন পদ্ধতিতে? সেটা হচ্ছে গিয়ে এসআই পদ্ধতিতে। যদি আমরা জিনিসটাকে সিজিএস পদ্ধতিতে এক্সপ্রেস করতাম, তাহলে ওয়েবারের সিজিএস পদ্ধতিতে ইউনিট হতো হচ্ছে গিয়ে ম্যাক্সওয়েল, আর মিটার স্কোয়ারের সিজিএস পদ্ধতিতে ইউনিট হতো সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে ফ্লাক্স ডেন্সিটির যে ইউনিট সেটা দাঁড়াতো ম্যাক্সওয়েল পার সেন্টিমিটার স্কোয়ার। তো সেই ইউনিটে ইউজ করলে কেএইচ এর ভ্যালু চেঞ্জ হয়ে যেত। তাহলে আমরা কি কি দেখলাম? যে এখানে হিস্টেরেসিস লসের যে এক্সপ্রেশনটা আছে, পিএইচ ইকুয়ালস টু কেএইচ ইন্টু এফ ইন্টু বিএম টু দি পাওয়ার এক্স, এখানে কেএইচ হচ্ছে কি একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যার ভ্যালু ডিপেন্ড করছে আমরা যে কোরটা ইউজ করেছি সেই কোরের ভলিউমের ওপর ডিপেন্ড করছে, সেই কোরটার কোয়ালিটির ওপর ডিপেন্ড করছে, আর এখানে এই এক্সপ্রেশানে বাকি যে টার্মগুলো আছে সেগুলোকে কোন ইউনিটে এক্সপ্রেস করছি তার ওপরেও কেএইচ এর ভ্যালু ডিপেন্ড করছে। আর একটা জিনিস পড়ে থাকলো এক্স, এক্সকে বলা হয় স্টেইনমেটস কনস্ট্যান্ট, সেটাকে নেক্সট স্লাইডে লেখা আছে। দেখো এক্স হচ্ছে গিয়ে স্টেইনমেটস কনস্ট্যান্ট, যার ভ্যালু মোটামুটি 1.5 থেকে 2.5 মধ্যে ভ্যারি করে। তাহলে এই গেল হচ্ছে গিয়ে হিস্টেরেসিস লসের এক্সপ্রেশনে যে বিভিন্ন টার্মগুলো ছিল সেগুলো সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ। এবার আসা যাক এডি কারেন্টের এক্সপ্রেশনে যে টার্মগুলো আছে সেগুলো। তো এফ তো একই রকমভাবে সাপ্লাই ফ্রিকোয়েন্সি বা ফ্লাক্সের ফ্রিকোয়েন্সি, বিএম হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি, আর বাকি কি পড়ে থাকলো কেই। তাহলে কেই হচ্ছে এখানে গিয়ে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এবার এর ভ্যালু কার ওপর ডিপেন্ড করবে সেটা আমাকে দেখতে হবে। তো একই রকমভাবে কেইর ভ্যালুও ডিপেন্ড করবে আমরা যে কোরটা ইউজ করেছি সেই কোরের ভলিউমের ওপর ডিপেন্ড করবে। তাহলে ফার্স্ট গেল হচ্ছে ভলিউমের ওপর ডিপেন্ড করছে কেইর ভ্যালু। এবার দেখো আমরা এই যে লসের কথা বলছি, এই লসটা কী লস? এডি কারেন্ট লস। এডি কারেন্ট লস কেন হয়? এডি কারেন্ট যখন ফ্লো হয় কোনো ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে, ম্যাটেরিয়াল বলতে এখানে আমরা কোর ইউজ করেছি, তো কোরের মানে কোরের সারফেসে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, সার্কুলেটিং কারেন্টটা ফ্লো হচ্ছে, তাকে বলছি আমরা এডি কারেন্ট। তো এডি কারেন্টের জন্য হিট তৈরি হচ্ছে, সেই লসটাকে বলছি আমরা এডি কারেন্ট লস। তো মোট কথা এডি কারেন্ট লস তৈরি হয়েছে কার জন্য? এডি কারেন্টের জন্য। আর এডি কারেন্টের কথা যখন আমরা বলছি, কারেন্ট কার ওপর ডিপেন্ড করে? ম্যাটেরিয়ালের রেজিস্টিভিটির ওপর ডিপেন্ড করে। কারেন্ট ডিপেন্ড করে হচ্ছে ম্যাটেরিয়ালের রেজিস্টিভিটির ওপর ডিপেন্ড করে। তাহলে অবভিয়াসলি কেইর ভ্যালু ডিপেন্ড করবে আমরা যে কোরটা ইউজ করেছি তার রেজিস্টিভিটির ওপর ডিপেন্ড করবে। আর কার ওপর ডিপেন্ড করবে? একই রকমভাবে এই যে পি, এফ, বিএম, এগুলোকে মানে স্পেশালি বিএম, একে আমরা কোন ইউনিটে এক্সপ্রেস করছি তার ওপর কেইর ভ্যালু ডিপেন্ড করবে। তাহলে কেইর ভ্যালু কার কার ওপর ডিপেন্ড করছে? এক হচ্ছে গিয়ে কোরের ভলিউমের ওপর ডিপেন্ড করছে, দুই হচ্ছে কোরের রেজিস্টিভিটির ওপর ডিপেন্ড করছে, আর তিন হচ্ছে আমরা কোন ইউনিটে বাকি টার্মগুলোকে এক্সপ্রেস করছি তার উপর ডিপেন্ড করছে। দেখো সেটাই এখানে লেখা আছে যে কেই হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যার ভ্যালু ডিপেন্ড করছে ভলিউমের ওপর, রেজিস্টিভিটি অফ দ্য কোর ম্যাটেরিয়ালের ওপর, আর কোন ইউনিটে ইউজ করছি তার উপরে ডিপেন্ড করছে। আচ্ছা, আমি একটা জিনিস মিস করে গেছি, সেটাও বলে দিই যে এডি কারেন্ট লসকে কমানোর জন্য এর আগে আমরা ডিসকাস করেছিলাম কি, যে যে কোর যেটা থাকে সেটাকে আমরা ল্যামিনেটেড করে দিই, তাই না? কোরটাকে ল্যামিনেশন করা হয়। তো ল্যামিনেশনের থিকনেসের উপরেও কেইর ভ্যালু ডিপেন্ড করবে, কারণ এডি কারেন্ট লসকে কমানোর জন্য মানে কারেন্টের যে পাথ আছে সেই পাথটাকে কমানোর জন্য আমরা ল্যামিনেশন করছি। তো পাথটাকে কমানোর জন্য যেহেতু ল্যামিনেশন করছি, তো ল্যামিনেশনের থিকনেসের ওপর এখন ডিপেন্ড করবে কারেন্ট কতটা ফ্লো হচ্ছে। তাহলে কারেন্ট কতটা ফ্লো হচ্ছে সেটা ডিপেন্ড করছে ল্যামিনেশনের থিকনেসের ওপর। তাহলে অবভিয়াসলি এডি কারেন্ট লস ডিপেন্ড করছে কার ওপর? ল্যামিনেশনের থিকনেসের ওপরেও ডিপেন্ড করছে। তাহলে কেইর ভ্যালু ডিপেন্ড করবে ল্যামিনেশনের থিকনেসের ওপরেও। তাহলে ইন এ সামারি যদি বলা যায় কি বলবো, যে
ট্রান্সফরমারের যে কোর লস বা আয়রন লস হয় তাকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে হিস্টেরেসিস লস, দুই হচ্ছে এডি কারেন্ট লস। তার মানে পিআই ইকুয়ালস টু পিএইচ প্লাস পিই। পিএইচ ইকুয়ালস টু হয় কেএইচ ইন্টু এফ ইন্টু বিএম টু দি পাওয়ার এক্স, আর পিই ইকুয়ালস টু হয় কেই ইন্টু এফ স্কোয়ার ইন্টু বিএম স্কোয়ার, যেখানে কেএইচ হচ্ছে কি একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যার ভ্যালু ডিপেন্ড করে কোরের ভলিউমের ওপর ডিপেন্ড করে, দুই হচ্ছে কোরটা কোন ম্যাটেরিয়াল ইউজ করেছি তার কোয়ালিটির ওপর ডিপেন্ড করবে, আর ডিপেন্ড করবে এখানে আমরা এই এক্সপ্রেশানে যে টার্মগুলো ইউজ করা হয়েছে তাদের ইউনিটের ওপরেও কেএইচের ভ্যালু ডিপেন্ড করবে। আর এখানটায় এফ হচ্ছে কি সাপ্লাই ফ্রিকোয়েন্সি বা ফ্লাক্সের ফ্রিকোয়েন্সি, বিএম হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি, এক্স হচ্ছে স্টেইনমেটস কনস্ট্যান্ট যার ভ্যালু হচ্ছে 1.5 থেকে 2.5 এর মধ্যে ভ্যারি করে। পিই হচ্ছে কি এখানটায় এডি কারেন্ট লস, কেই হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যার ভ্যালু ডিপেন্ড করছে কার ওপর, একই রকমভাবে ভলিউমের ওপর ডিপেন্ড করবে কোরের, আর ডিপেন্ড করবে কার ওপর, কোরের যে রেজিস্টিভিটি তার ওপর ডিপেন্ড করবে, ল্যামিনেশনের থিকনেসের ওপর ডিপেন্ড করবে, আর ডিপেন্ড করবে হচ্ছে আমরা এই এক্সপ্রেশনে বাকি টার্মগুলোকে কোন ইউনিটে এক্সপ্রেস করছি তার উপর ডিপেন্ড করবে। একই রকমভাবে এফ হচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি বা ফ্লাক্সের ফ্রিকোয়েন্সি, আর বিএম হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি। তাহলে এবার আমরা ভ্যালুগুলোকে পুট করে দিই। আমরা দেখিয়েছিলাম যে পিআই ইকুয়ালস টু হচ্ছে কি পিএইচ প্লাস পিই। পিএইচ মানে আমরা পেয়েছিলাম এই এক্সপ্রেশনটা, পিই মানে পেয়েছিলাম আমরা এই এক্সপ্রেশনটা। তো ভ্যালুগুলোকে পুট করে দিলাম, দিয়ে আলটিমেটলি তাহলে কি দাঁড়াচ্ছে, পিআই ইকুয়ালস টু কেএইচ প্লাস এফ ইন্টু বিএম টু দি পাওয়ার এক্স প্লাস কেই এফ স্কোয়ার বিএম স্কোয়ার। এবার দেখো এই যে এক্সপ্রেশনটা পেলাম এখানে আয়রন লস কার কার উপর ডিপেন্ড করছে, ফ্রিকোয়েন্সির ওপর ডিপেন্ড করছে, ফ্লাক্স ডেন্সিটির ওপর ডিপেন্ড করছে, ফ্রিকোয়েন্সির ওপর ডিপেন্ড করছে, ফ্লাক্স ডেন্সিটির ওপর ডিপেন্ড করছে। তো এই যে এক্সপ্রেশনটা আছে এটাকে আমরা ফ্রিকোয়েন্সি আর ভোল্টেজের রেসপেক্টে এক্সপ্রেস করতে চাইছি। মানে ফ্রিকোয়েন্সি তো অলরেডি এক্সপ্রেশনটাই এক্সিস্ট করছে, এখানেও ফ্রিকোয়েন্সি আছে এখানেও ফ্রিকোয়েন্সি আছে, আমরা এই যে বিএমটা আছে বিএমটাকে এমন কিছু দিয়ে রিপ্লেস করতে চাইছি যাতে ইকুয়েশান থেকে বিএম জিনিসটা চলে গিয়ে সাপ্লাই ভোল্টেজটা আসে। মানে বিএমকে যদি আমি ভি এর রেসপেক্টে এক্সপ্রেস করতে পারি তাহলে আলটিমেটলি এই এক্সপ্রেশনটা আলটিমেটলি কার ফাংশন হবে, এক হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি আর দুই হচ্ছে গিয়ে ভোল্টেজের ফাংশন। এটা করার কারণ কি, করার কারণ এটাই আমরা ট্রান্সফরমারে যে সাপ্লাই ভোল্টেজটা দিই, মানে ট্রান্সফরমারে প্রাইমারিতে আমরা যে সাপ্লাইটা দিচ্ছি তার ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করা আমাদের হাতে থাকে। তো ফ্রিকোয়েন্সি আর ভোল্টেজের ওপর কিভাবে কোর লস ডিপেন্ড করে সেটাকে এক্সপ্রেস করার জন্য আমরা ইকুয়েশনটাকে ফ্রিকোয়েন্সি আর ভোল্টেজের রেসপেক্টে এক্সপ্রেস করতে চাইছি। এবার যেহেতু এই এক্সপ্রেশনে অলরেডি ফ্রিকোয়েন্সির টার্ম আছেই তাহলে এটাকে নিয়ে নাড়াঘাটা করে তো লাভ নেই, বাকি যেটা থাকে বিএম, এই বিএমটাকে আমি এমন কিছু দিয়ে চেঞ্জ করতে চাইছি যাতে ভোল্টেজের টার্মটা এই এক্সপ্রেশনে ইনক্লুডেড হয়ে যায়। তো তার জন্য যেটা সবথেকে সহজ উপায়, আমরা ট্রান্সফরমারের যে ইএমএফ ইকুয়েশান পড়েছিলাম সেটা প্রাইমারি সাইডের জন্য এটা লেখা আছে দেখো, ই ওয়ান ইকুয়ালস টু √2 ইন্টু পাই ইন্টু এফ ইন্টু এন ওয়ান ইন্টু ফাই এম। √2 ইন্টু পাই মানেই অ্যাকচুয়ালি 4.44, যেটা তোমরা দেখে এসছো বা ম্যাক্সিমাম এটা নিয়েই তোমরা পরিচিত, √2 পাই লিখতে হয়তো অভ্যস্ত নও। আর বাকি যে এক্সপ্রেশনগুলো এই টার্মগুলো আছে সেটা তো পরিচিত থাকারই কথা, এফ হচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি, এন ওয়ান হচ্ছে প্রাইমারি নাম্বার অফ টার্নস, আর ফাই এম হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স। তো যাই হোক ই ওয়ান ইকুয়ালস টু কি √2 পাই এফ এন ওয়ান ফাই এম। এবার দেখো ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স আর লিকেজ রিঅ্যাক্টেন্স ড্রপকে যদি নেগলেক্ট করা যায় তাহলে আমরা কি বলতে পারি, ভি ওয়ান ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ই ওয়ান। সেটাই যার জন্যই দেখো লেখা আছে ই ওয়ান ইকুয়ালস টু ভি ওয়ান করে দেওয়া আছে, সেটাকে এখানে আমরা ব্র্যাকেটে লিখে রেখেছি। তাহলে এখানে দেখো ই ওয়ানের জায়গায় আমি ভি ওয়ান লিখে দিলাম। এবার ফ্লাক্স, ফ্লাক্স মানে আমরা কি জানি যে ফ্লাক্স ইকুয়ালস টু হয় হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি, এক মিনিট সরি, ফ্লাক্স ইকুয়ালস টু কী হয়, ফ্লাক্স ডেন্সিটি ইন্টু ক্রস সেকশনাল এরিয়া, বা টোটাল ফ্লাক্স ইকুয়ালস টু হয় ফ্লাক্স ডেন্সিটি ইন্টু ক্রস সেকশনাল এরিয়া। তো এখানে আমরা ফাইকে ফাই এম দিয়ে ডিনোট করি, বিকে বিএম দিয়ে ডিনোট করি। তাহলে ফাই এম এর জায়গায় আমি কি লিখতে পারবো, বিএম ইন্টু এ।
ফাই এম যদি হয় হচ্ছে কোরের মধ্যে ম্যাক্সিমাম ফ্লাক্সকে ডিনোট করে, তাহলে বিএম কাকে ডিনোট করবে? কোরের ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটিকে ডিনোট করবে। আর এ কাকে ডিনোট করবে? এ ডিনোট করবে কোরের ক্রস সেকশনাল এরিয়াকে। তাই জন্য দেখো ফাই এম এর জায়গায় লেখা আছে বিএম ইন্টু এ, যেখানে বিএম হচ্ছে কোরের ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি আর এ হচ্ছে কোরের ক্রস সেকশনাল এরিয়া। এবার দেখো আমরা এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনে সাপ্লাই ভোল্টেজও আছে আবার বিএমও আছে। তো তাহলে আমরা বিএম সমান বার করে নেব। এই বিএম এর সঙ্গে দেখো √2π/f(n1) আর এ কি গুণ অবস্থায় আছে, দুটোকেই যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে কি হবে, ভি এর সাথে ভাগ হয়ে যাবে। তো এই ইকুয়েশান থেকে আমরা এটাকে বের করে নিলাম, বিএম ইকুয়ালস টু ভি1 ডিভাইডেড বাই √2π/f(n1) ইন্টু এ। এটাই তো আমরা চেয়েছিলাম। এখানে যে বিএমটা ছিল সেটাকে এমন কিছু দিয়ে রিপ্লেস করতে চাইছিলাম যাতে ভোল্টেজটা আসে। তো এখন দেখো আমরা এই ইকুয়েশানটা পেয়েছি, তাহলে বিএম এর জায়গায় আমরা এটা বসিয়ে দিতে পারি এখানে, আবার এটাকেও বিএম এর জায়গায় এখানে বসিয়ে দিতে পারি। তাহলে সেটাই করে নেব এবার। দেখো সেটা এই স্লাইডে করা হয়েছে, বিএম এর জায়গায় বিএম এর ভ্যালুটাকে পুট করে দেওয়া হয়েছে, এখানেও তাই করা আছে। যেহেতু এখানে বিএম টু দি পাওয়ার এক্স ছিল, তাহলে টু দি পাওয়ার এক্স লেখা আছে। এখানে যেহেতু বিএম স্কোয়ার ছিল তাই এখানে স্কোয়ার দেওয়া আছে। এবার সিম্পল কাটাকুটি করতে হবে। কেএইচ তো ছিল, কেএইচকে কেএইচই লেখা আছে। এখানে এফ টু দি পাওয়ার 1 ছিল, নিচে এফ টু দি পাওয়ার এক্স আছে, কাটাকুটি করে এফ টু দি পাওয়ার 1 মাইনাস এক্স হবে। এখানে ভি1 ছিল, হোল টু দি পাওয়ার এক্সের জন্য ভি1 টু দি পাওয়ার এক্স হলো। আর নিচে বাকি যেটা পড়ে থাকলো √2π(n1) ইন্টু এ, টোটালটা টু দি পাওয়ার এক্স। এটা করে দেখে নেবে। এবার দেখো এখানে √2 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, এন1 কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, এক্সও পার্টিকুলার ম্যাটেরিয়ালের জন্য কনস্ট্যান্ট, কেএইচও পার্টিকুলার ম্যাটেরিয়ালের জন্য কনস্ট্যান্ট। তাহলে এই কেএইচ ডিভাইডেড বাই এই টোটালটাও একটা কনস্ট্যান্ট হবে। তো সেটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে আমরা ডিনোট করে নিতে পারি, সেটাকে ছোটো হাতের কেএইচ দিয়ে ডিনোট করে নিয়েছি। বাকি পড়ে থাকলো ভি1 টু দি পাওয়ার এক্স আর এফ টু দি পাওয়ার 1 মাইনাস এক্স। একই রকমভাবে এখানেও পুট করা হয়েছিল, সেই জিনিসটাকে কাটাকুটি করবে। এখানে তো দেখো নিচে এফ আছে কিন্তু টোটালটা স্কোয়ার আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি এফ স্কোয়ার, এখানেও এফ স্কোয়ার আছে, কাটাকুটি হয়ে গেল। বাকি পড়ে থাকবে ওপরে ভি1 স্কোয়ার আছে, কেই ছিল কেই আছে, এফ এফ স্কোয়ার তো কাটাকুটি হয়ে গেছিলো, √2π(n1) এর স্কোয়ার ছিল, এটা থেকে গেল। এবার দেখো কেইও কনস্ট্যান্ট, এই নিচের পার্টটাও কনস্ট্যান্ট, তাহলে এই টোটালটাই হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট। সেটাকে আর একটা কনস্ট্যান্ট দিয়েই ডিনোট করে দেওয়া যায়, সেটাকে ছোটো হাতের কেই দিয়ে ডিনোট করা আছে। তাহলে পিএইচ সমান পেলাম আমরা এটা, পিই সমান পেলাম আমরা এটা। আর পিআই মানে কি? পিআই মানে হচ্ছে পিএইচ প্লাস পিই। তাহলে পিএইচের জায়গায় বসিয়ে দেবো হচ্ছে আমি, সরি 1 মিনিট, এই যে পিএইচটা পেয়েছিলাম তার জায়গায় এটা বসিয়ে দেবো। আর এখানে পি পেয়েছিলাম, পির জায়গায় কি বসিয়ে দেবো? এটা বসিয়ে দেবো। তার জন্য আলটিমেটলি পেয়ে গেলাম আমরা এই এক্সপ্রেশনটা, পিআই ইকুয়ালস টু কেএইচ প্লাস ভি1 টু দি পাওয়ার এক্স ইন্টু এফ টু দি পাওয়ার 1 মাইনাস এক্স প্লাস কেই ইন্টু ভি1 স্কোয়ার। এবারে আমরা যে এক্সপ্রেশনটা পেলাম সেটাকে সেপারেট করব। সেপারেট করব বলতে দেখো আমরা প্রথমে যখন ট্রান্সফরমারের টেস্টিংয়ে ওপেন সার্কিট টেস্ট পড়েছিলাম, ওপেন সার্কিট টেস্টে, ওসি টেস্ট যেটা আর কি, ওপেন সার্কিট টেস্টে আমরা যে লসটার ভ্যালু পেয়েছিলাম সেই লসটা কী ছিল? কোর লস পেয়েছিলাম। মানে বেসিক্যালি ওপেন সার্কিট টেস্টে পিআই এর ভ্যালুটা ওয়াটমিটার থেকে পেয়েছিলাম। এবার ওখানে যে ভ্যালুটা পেয়েছিলাম সেটা তো হচ্ছে গিয়ে টোটাল কোর লসের ভ্যালু পেয়েছিলাম। টোটাল কোর লস বলতে তার মধ্যে এডি কারেন্টও ছিল, তার মধ্যে হিস্টেরেসিস, উল্টো দেখাচ্ছি আমি অ্যাকচুয়ালি, হিস্টেরেসিস লসও ছিল, এডি কারেন্ট লসও ছিল। কি বলছি, আমরা ট্রান্সফরমারে যখন ওপেন সার্কিট টেস্ট করেছিলাম তখন ওয়াটমিটার থেকে যে রিডিংটা পেয়েছিলাম সেটা ছিল হচ্ছে গিয়ে কোর লসের রিডিং। এবার ওই কোর লসের মধ্যে তো হিস্টেরেসিস লসও ছিল, এডি কারেন্ট লসও ছিল। তো আমি এবার দুটোকে আলাদা আলাদা করে বার করতে চাইছি। মানে ধরো ওয়াটমিটার থেকে তুমি রিডিং পেলে 200 ওয়াট ওপেন সার্কিট টেস্টে, তাহলে এটা কার রিডিং পেলে? পিআই পেলে। এই 200 ওয়াটের মধ্যে এডি কারেন্ট লসও ঢুকে আছে, হিস্টেরেসিস লসও ঢুকে আছে, কোনটা কত সেটা আমি জানি না। তো এবার আমি দুটোকে আলাদা আলাদা করে ক্যালকুলেট করতে চাইছি। তো সেটারই প্রসিডিওর আমরা দেখব এবার। দেখো, সেপারেশন অফ হিস্টেরেসিস লস অ্যান্ড এডি কারেন্ট লস।
তো এটা তো আমরা দেখেইছি যে V1 অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু E1। যদি আমরা প্রাইমারি রেজিস্ট্যান্সের ড্রপ আর লিকেজ রিঅ্যাকট্যান্সের ড্রপকে নেগলেক্ট করে দিই, তাহলে V1 অলমোস্ট ইকুয়ালস টু E1 হয়ে যায়। ইকুয়ালস টু হচ্ছে কি এটা, এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো √2 পাই f n1 যা ছিল থাকলো, ফাই এমকে আমরা bm ইন্টু এ লিখে দিতেই পারি। এখান থেকে আমরা কি করতে পারি, দেখো bm ইকুয়ালস টু, মানে এই bm ইকুয়ালস টু বাকিগুলোকে সব বাঁ দিকে নিয়ে চলে গেলাম, তাহলে ভাগ হয়ে যাবে, bm ইকুয়ালস টু দাঁড়ালো এটা। এবার একটা জিনিস দেখো, bm এর ভ্যালু কার কার উপর ডিপেন্ড করছে। √2 পাই n1 এগুলো তো কনস্ট্যান্ট, √2 ভ্যালু কনস্ট্যান্ট, পাই এর ভ্যালু কনস্ট্যান্ট, প্রাইমারি নাম্বার অফ টার্নস কনস্ট্যান্ট, এর ভ্যালু ক্রস সেকশনাল এরিয়া সেটাও কনস্ট্যান্ট। bm এর ভ্যালু ডিপেন্ড করছে v1 এর ওপর আর f এর ওপর, মানে বেসিক্যালি bm হচ্ছে কি v1 এর সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, ফ্রিকোয়েন্সির সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। শর্টে বলতে গেলে bm যেটা আছে সেটা ডিপেন্ড করছে v1/f এর ওপর। bm কখন কনস্ট্যান্ট হবে, যদি v1/f এটা যদি কনস্ট্যান্ট হয়। আশা করি এই অবধি বোঝা যাচ্ছে। ধরো এবার আমি যদি v1কে চেঞ্জ করি, তাহলে দেখেই বুঝতে পারছো bm চেঞ্জ হয়ে যাবে, বেশি হবে কম হবে সেগুলো পরের ব্যাপার। v1কে চেঞ্জ করলে আমি দেখছি bm চেঞ্জ হয়ে যাবে। একই রকমভাবে fকে যদি চেঞ্জ করি তাহলেও নিশ্চয়ই bm চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমি এরকম যদি করি যে v1কেও চেঞ্জ করছি, fকেও চেঞ্জ করছি, বাট ওদেরকে আমি এমনভাবে চেঞ্জ করছি যাতে v1/f কনস্ট্যান্ট থাকে, তাহলে নিশ্চয়ই bm কনস্ট্যান্ট থাকে। চলো একটা এক্সাম্পল নেওয়া যাক। আমরা দেখেছি কি bm এর ভ্যালু ডিপেন্ড করছে কার ওপর, v/f এর ওপর, এটুকু আমরা দেখেছি, বা v1/f এর ওপর ডিপেন্ড করছে। ধরো যখন v1 হচ্ছে 200 ভোল্ট আর ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে 50 হার্জ, তখন আমরা bm এর একটা ভ্যালু পাবো, কথার কথা ধরে নাও bm এর ভ্যালু তখন পেলাম হয়তো 2 টেসলা। কি বলছি, আমরা দেখেছি bm ভ্যারিজাস v1/f। এবার আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ভোল্টেজ যদি 200 ভোল্ট হয় আর ফ্রিকোয়েন্সি যদি 50 হার্জ হয়, তখন দেখছি আমরা bm এর ভ্যালু হচ্ছে 2 টেসলা। এবার দেখেই বুঝতে পারছো কি আমি 200 ভোল্টকে যদি চেঞ্জ করি তাহলে 2 টেসলা চেঞ্জ হয়ে যাবে, বা 50 হার্জকে যদি চেঞ্জ করি তাহলেও 2 টেসলা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমি এখানে যেটা করতে চাইছি, ধরো ভোল্টেজকে, এই যে 200 ভোল্ট ছিল, ভোল্টেজকে বাড়িয়ে আমি করলাম 400 ভোল্ট, ভোল্টেজকে বাড়িয়ে আমি করলাম 400 ভোল্ট, আর ফ্রিকোয়েন্সিকে বাড়িয়ে করলাম 100 হার্জ। তাহলে কি এই ফ্লাক্স ডেন্সিটির ভ্যালু 2 টেসলার থেকে চেঞ্জ হয়ে যাবে? ভালো করে দেখো, চেঞ্জ কিন্তু হবে না। কেন চেঞ্জ হবে না? কারণ bm এর ভ্যালু, মানে এই যে 2 টেসলাটা আছে, কার ভ্যালুর ওপর ডিপেন্ড করছে, v1/f এর ওপর ডিপেন্ড করছে। এখানে v1/f কত হবে, 200/50, 200/50 মানে কত, 4। এই 4টা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমার 2 টেসলার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। নতুন ভোল্টেজের ভ্যালু হয়তো চেঞ্জ হয়ে 400 ভোল্ট হয়েছে, নতুন ফ্রিকোয়েন্সির ভ্যালু চেঞ্জ হয়ে হয়তো 100 হার্জ হয়েছে, কিন্তু আমার bm কার ওপর ডিপেন্ড করছে, v1/f এর ওপর ডিপেন্ড করছে। v1 400 আর f 100, এদের রেশিও কত হলো, 400/100 হচ্ছে আবার 4। মানে প্রথমেও 200 ভোল্ট 50 হার্জের জন্য রেশিও ছিল 4, আবার 400 ভোল্ট 100 হার্জের জন্য রেশিও হচ্ছে গিয়ে 4। তার মানে ফ্লাক্স ডেন্সিটি আমার 2 টেসলাই থাকবে এখন। তাহলে মোট কথা আমি বলতে চাইছি এটাই, যে এই bm যেটা আছে তার ভ্যালু v1 আর f দুটোর ওপরেই ডিপেন্ড করছে। যদি v1কে আমি শুধু চেঞ্জ করি, fকে চেঞ্জ না করে শুধু v1কে চেঞ্জ করলাম, তাতেও bm চেঞ্জ হবে, বা আমি এফকে চেঞ্জ করলাম, v1কে চেঞ্জ করলাম না, তাতেও bm চেঞ্জ হয়ে যাবে। দুটোর যদি একটাকে চেঞ্জ করি তাহলেই bm এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, সেটা আমরা ইকুয়েশন থেকেই দেখতে পাচ্ছি। কিন্তু যদি আমরা ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সিকে এমনভাবে চেঞ্জ করি যাতে v1/f সবসময়তেই কনস্ট্যান্ট থাকে, ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সিকে আমি এমনভাবে চেঞ্জ করছি যাতে v1/f সবসময় কনস্ট্যান্ট থাকে, তাহলে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো bm সবসময় কনস্ট্যান্ট থাকবে। যার এক্সাম্পল নিয়েছিলাম, যে প্রথমে আমি v1কে নিলাম 200 ভোল্ট আর ফ্রিকোয়েন্সি নিলাম আমি
50 হার্জ। তাতে আমার রেশিও কত দাঁড়াচ্ছে? রেশিও দাঁড়াচ্ছে হচ্ছে 4। ভোল্টেজকে চেঞ্জ করে আমি করে দিলাম 200 ভোল্ট, ফ্রিকোয়েন্সিকেও চেঞ্জ করে দিলাম 100 হার্জ, তাতেও দেখো রেশিও হচ্ছে 4। তাতে কিন্তু বিএম এর ভ্যালু চেঞ্জ হবে না, কারণ V1/F হয়ে গেছে কনস্ট্যান্ট। তাহলে সেটাকেই এখানে লেখা আছে, দেখো বিএম উইল বি কনস্ট্যান্ট হোয়েন V1/F ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এবার এই জিনিসটাকে আমি এতবার করে বোঝালাম কেন? এ তো শর্টেও বুঝে দেওয়া যেত। এটা ইম্পর্টেন্ট এই কারণেই, আমরা যে কাজটা করতে চলেছি কি, যে পিআই ইকুয়ালস টু পিএইচ প্লাস পিই, আর ওপেন সার্কিট টেস্ট থেকে আমি টোটালটার ভ্যালু পেয়ে গেছিলাম। এখন আমি পিএইচ আর পিই আলাদা করে বের করতে চাইছি। তো এটাকে আলাদা করে বের করতে চাওয়ার জন্য আমি যে কাজটা করব এখানে, সেটা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট করব। কি ধরনের ওপেন সার্কিট টেস্ট করব? নর্মাল ওপেন সার্কিট টেস্টে আমরা কি করেছিলাম, রেটেড ভোল্টেজ সাপ্লাই দিয়েছিলাম, তাই না? ওপেন সার্কিট টেস্ট যখন পড়েছিলাম তখন দেখেছিলাম কি, রেটেড সাপ্লাই দিয়েছিলাম, জাস্ট এটুকুই দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমরা যে ওপেন সার্কিট টেস্টটা করব, সেখানে সাপ্লাই ভোল্টেজ আর সাপ্লাই ফ্রিকোয়েন্সিকে আমরা ভ্যারি করাবো। কেন ভ্যারি করাবো? কারণ পিএইচ আর পির ভ্যালুকে আলাদা আলাদা করে আমি বার করতে চাইছি। তাহলে কি বলছি, যখন আমরা নর্মাল ওপেন সার্কিট টেস্ট করেছিলাম তখন আমরা রেটেড সাপ্লাই ভোল্টেজ দিয়ে দিয়েছিলাম, তাতে আমরা টোটাল আয়রন লস পেয়ে গেছিলাম, কিন্তু পিএইচ আর পি আলাদা করে পাইনি। তো এখন আমরা পিএইচ আর পিকে আলাদা করে পাওয়ার জন্য ওপেন সার্কিট টেস্ট তো করছি, বাট সাপ্লাই ভোল্টেজ আর সাপ্লাই ফ্রিকোয়েন্সিকে কন্টিনিউয়াসলি চেঞ্জ করব। এমনভাবে চেঞ্জ করব যাতে V1/F কনস্ট্যান্ট হয়। মানে ভোল্টেজকেও চেঞ্জ করব, ফ্রিকোয়েন্সিকেও চেঞ্জ করব, কিন্তু এমনভাবে চেঞ্জ করব যাতে V1/F কনস্ট্যান্ট হয়। আর V1/F কনস্ট্যান্ট হলে বিএম এর ভ্যালুও হবে কনস্ট্যান্ট। তো দেখো, আমরা পিএইচ সমান পেয়েছিলাম কি, কেএইচ ইন্টু এফ ইন্টু বিএম টু দি পাওয়ার এক্স, আর পি ইকুয়ালস টু পেয়েছিলাম কেই ইন্টু এফ স্কোয়ার ইন্টু বিএম স্কোয়ার, যেটা সেকেন্ড স্লাইডে দেখিয়েছিলাম। যাই হোক, এবার আমরা করছি কি, বিএমকে কনস্ট্যান্ট রাখছি। কিভাবে কনস্ট্যান্ট রাখছি? V1/Fকে কনস্ট্যান্ট রেখে, ভোল্টেজকেও ভ্যারি করাচ্ছি, ফ্রিকোয়েন্সিকেও ভ্যারি করাচ্ছি, কিন্তু V1/Fকে আমি কনস্ট্যান্ট রেখেছি সবসময়। তো তাহলে মোট কথা, যদি বিএম যদি কনস্ট্যান্ট থাকে, বিএম কনস্ট্যান্ট মানে এখানে এটা কনস্ট্যান্ট আর এটা কনস্ট্যান্ট, তাহলে পিএইচ কার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল? এফ এর সাথে। দেখো পিএইচ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এফ। একই রকমভাবে বিএমকে কনস্ট্যান্ট রাখার জন্য এই পার্টটুকু কনস্ট্যান্ট আর কেই এই পার্টটুকু কনস্ট্যান্ট, তাহলে পিই ভ্যারিজাস কী হবে? এফ স্কোয়ার। তাহলে ভ্যারিজাস তুলে দিলে আমি লিখতে পারি পি ইকুয়ালস টু বি ইন্টু এফ স্কোয়ার, যেখানে বি হচ্ছে একটা কনস্ট্যান্ট। একই রকমভাবে এখানে ভ্যারিজাস সিম্বলটা তুলে দিলে পিএইচ ইকুয়ালস টু এ ইন্টু এফ, যেখানে এ হচ্ছে গিয়ে একটা কনস্ট্যান্ট। এবার দেখো, আমরা জানি কি, আয়রন লস ইকুয়ালস টু হিস্টেরেসিস লস প্লাস এডি কারেন্ট লস। এবার পিএইচ সমান আমরা এখানটায় কি পেলাম? এএফ পেয়েছি, তাহলে পিএইচের জায়গায় এএফ বসিয়ে দিলাম। পিই ইকুয়ালস টু পেয়েছি বিএফ স্কোয়ার, তাহলে পির জায়গায় বিএফ স্কোয়ার বসিয়ে দিলাম। দুটো সাইডকে আমি এফ দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে আলটিমেটলি কি পাবো? এই সাইডে হবে PE/F। এএফকে যদি এফ দিয়ে ভাগ করা হয় কি পাবো? এ পাবো। এ লেখা আছে। বিএফ স্কোয়ারকে যদি এফ দিয়ে ভাগ করা হয় বিএফ পাবো। তাহলে দেখো, আমি একটা এক্সপ্রেশন পেলাম এখানটায়, PI/F ইকুয়ালস টু বিএফ প্লাস এফ। এটাকে আমি গ্রাফে প্লট করতে চাইছি, যে গ্রাফের এই যে অ্যাক্সিসটা আছে, এই অ্যাক্সিস বরাবর আমি ডিনোট করছি ফ্রিকোয়েন্সি এফকে, আর এই অ্যাক্সিস বরাবর ডিনোট করছি এই PI/Fকে। মানে বেসিক্যালি এই যে ইকুয়েশনটা পেয়েছো, তার মধ্যে এটা হচ্ছে গিয়ে আমার ওয়াই অ্যাক্সিসের কম্পোনেন্ট, আর এফ যেটা, সেটা হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিসের কম্পোনেন্ট। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমি গ্রাফ হিসাবে প্লট করতে চাই, কিসের ইকুয়েশন এটা? একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। খেয়াল করে দেখো, এই যে ইকুয়েশনটা আছে, এটা ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এই ইকুয়েশনটার সঙ্গে সিমিলার। দেখো, এখানে ছিল ওয়াই, এখানে আছে PI/F। দেখো এই যে কি বলে অ্যাক্সিসটা, সেটা হচ্ছে কি PI/F। এখানে ছিল এক্স, এখানে আছে কি এফ, তার মানে এক্স অ্যাক্সিসটা হবে ফ্রিকোয়েন্সি, সেটাই তো বললাম, এটা আমার ফ্রিকোয়েন্সি অ্যাক্সিস। সি ছিল হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, এখানে এ হচ্ছে গিয়ে একটা কনস্ট্যান্ট। এবার এই ইকুয়েশানে এম কি ছিল? এম হচ্ছে গিয়ে স্লোপ, তাই না, প্রবণতা। তাহলে এখানে স্লোপ কোনটা? বি হচ্ছে গিয়ে স্লোপ, তার মানে এই যে স্ট্রেট লাইনটা পেলাম, এর স্লোপ যদি বার করতে পারি,
তাহলে আমরা কার ভ্যালু পাবো? বি এর ভ্যালু পাবো। চলো পরিষ্কার করে একটু লেখা যাক, 1 মিনিট। কি দেখলাম আমরা? এই ইকুয়েশনটা কার সঙ্গে সিমিলার? y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এর সাথে সিমিলার। এখান থেকে আমরা কি দেখছি? এই যে এম আছে, এমটা কার সঙ্গে সমান হচ্ছে? এখানে বি এর সাথে সমান হচ্ছে। আর এম মানে কি? স্লোপ। যে স্ট্রেট লাইনটা আছে তার স্লোপ বা প্রবণতা। তাহলে এখানে যে স্ট্রেট লাইনটা তার প্রবণতা বা স্লোপকে বি। তাহলে যদি আমরা এই যে স্ট্রেট লাইনটা পেয়েছি এর স্লোপ বা প্রবণতা বার করি, তাহলে বেসিক্যালি বি এর ভ্যালু বেরিয়ে যাবে। আর বি এর ভ্যালু যদি বেরিয়ে যায়, এখানে বি এর ভ্যালুটা বসিয়ে দিই, আর সাপ্লাই ফ্রিকোয়েন্সি যদি তোমার দেওয়া থাকে, তাহলে নিশ্চয়ই পির ভ্যালু পেয়ে যাবে, মানে এডি কারেন্ট লস পেয়ে গেলে। তাহলে একটা লস পেয়ে গেলে তুমি এডি কারেন্ট লস। এবার যদি আয়রন লস থেকে, এই আয়রন লস থেকে যদি পি বাদ দিয়ে দাও, তাহলে তুমি হিস্টেরেসিস লস পেয়ে যাবে। বা আরও অন্যভাবে বলা যেতে পারে, এই যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এই গ্রাফটাকে যদি প্লট করা হয় কীরকম হবে? এইরকম হবে। এই বরাবর হচ্ছে এক্স অ্যাক্সিস, এই বরাবর হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এর গ্রাফ। এইটুকু যে পোর্শন, তার লেন্থ কত? তার লেন্থ হচ্ছে সি। এটাকে বলা হয় ওয়াই অ্যাক্সিসে স্ট্রেট লাইনটার ইন্টারসেপ্ট। তাহলে এখানে এইটুকু পোর্শনের লেন্থ কত হবে? এ হবে। তাহলে যদি তুমি গ্রাফ থেকে ওয়ে পোর্শনটা মেজার করতে পারো, তাহলে কার ভ্যালু পাবে? এর ভ্যালু পাবে। এর ভ্যালু যদি এখানে বসিয়ে দাও, আর সাপ্লাই ফ্রিকোয়েন্সি যদি তোমার দেওয়া থাকে, দুটোকে গুণ করলে কি হিস্টেরেসিস লস পেয়ে যাবে। তাহলে এইভাবে আমরা হিস্টেরেসিস লস আর এডি কারেন্ট লসকে আয়রন লসের ভেতরে সেপারেট করে বের করতে পারি। একটা অঙ্ক করলে জিনিসটা আরও ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখো এখানে বলা হচ্ছে কি, ইন এ ট্রান্সফরমার দ্য কোর লস ইজ 100 ওয়াট অ্যাট 40 হার্জ। মানে যখন ফ্রিকোয়েন্সি যখন হচ্ছে 50 হার্জ, তখন কোর লস কত? 100 ওয়াট। তো সেটাকে ফার্স্টে লিখে নেওয়া যাক যে আয়রন লস হচ্ছে গিয়ে 100 ওয়াট, তখন ফ্রিকোয়েন্সি হচ্ছে 40 হার্জ। অ্যান্ড 72 ওয়াট অ্যাট 30 হার্জ। ফ্রিকোয়েন্সি যদি আমি চেঞ্জ করি, তাহলে কোর লসও চেঞ্জ হয়ে যাবে। তো ফ্রিকোয়েন্সি, নতুন ফ্রিকোয়েন্সি এফ ড্যাশ ধরলাম 30 হার্জ, তার জন্য আয়রন লস হচ্ছে 72 ওয়াট। দিয়ে বলছে কি, হিস্টেরেসিস লস অ্যান্ড এডি কারেন্ট লস ক্যালকুলেট করতে দিয়েছে 50 হার্জের জন্য বের করতে দিয়েছে। তো বেশ ভালো কথা। আমরা যে ইকুয়েশনটা জানি সেটা কি, পিআই বাই এফ ইকুয়ালস টু কি এফ প্লাস বিএফ। ভালো। এবার এই ইকুয়েশানে, এই যে ইকুয়েশানে একবার এই কন্ডিশানগুলো পুট করব আর একবার এই কন্ডিশানগুলো পুট করব। তাহলে ফার্স্ট এই কন্ডিশানগুলো পুট করা যাক, 1 নম্বরে যে কন্ডিশানগুলো ছিল। তো এখানে পিআই এর ভ্যালু কত? 100 ওয়াট। ফ্রিকোয়েন্সির ভ্যালু কত? 40 হার্জ। আর এইখানেও ফ্রিকোয়েন্সির ভ্যালু কত? 40 হার্জ। যদি পুট করে দিই তাহলে কি দাঁড়াবে? 100/40 ইকুয়ালস টু এ প্লাস 40 প্লাস বি। তাহলে এ প্লাস 40 বি, এ প্লাস 40 বি, ঠিক আছে। এ প্লাস 40 বি ইকুয়ালস টু কী হবে? 100/40 মানে কত? 5/2। তাহলে এটাকে 1 নম্বর ইকুয়েশান দিয়ে নিলাম। একই রকমভাবে এবার এই জিনিসগুলোকে এখানে পুট করে দেওয়া যাক। পিআই এর ভ্যালু, পিআই এর জায়গায় কত বসাবো আমরা? 72 ওয়াট। এফ এর জায়গায় কত বসাবো? 30 হার্জ। এখানেও এফ এর জায়গায় বসাবো 30 হার্জ। চলো বসিয়ে নেওয়া যাক। কত দাঁড়াবে তাহলে? 72/30 ইকুয়ালস টু এ প্লাস 30 বি। তার মানে এ প্লাস 30 বি 72/30কে কাটাকুটি করলে পাচ্ছি 12/5। তাহলে 1 নম্বর ইকুয়েশান পেলাম আর 2 নম্বর ইকুয়েশান পেলাম। এই দুটোকে যদি সলভ করি তাহলে এ আর বি এর ভ্যালু পেয়ে যাব। কি করে সলভ করব? এখানে তো ইকুয়েশানটা খুব সহজ ইকুয়েশান হয়ে গেছে। 1 নম্বর থেকে যদি 2 নম্বর ইকুয়েশান বাদ দিই, এ কেটে যাবে, 40 বি থেকে 30 বি বাদ দিলে 10 বি পড়ে থাকবে, আর 5/2 থেকে 12/5 বাদ দিতে হবে। দেখো সেটাই করা আছে এখানটায়। দেখো 10 বি ইকুয়ালস টু 5/2 মাইনাস 12/5, কাটাকুটি করে মানে বিয়োগ করে সব করে পেলাম আমরা বি এর ভ্যালু কত? 0.01। এবার এই যে বি এর ভ্যালু পেলাম আমরা 0.01, সেটাকে যে কোনো ইকুয়েশানে বসিয়ে দেওয়া হয় 1 কিংবা 2-এ। এখানে বি এর জায়গায় যদি 0.01 বসিয়ে দিই, তাহলেই আমরা পেয়ে যাব কি এর ভ্যালু। বা এখানেও যদি বি এর জায়গায় 0.01 বসিয়ে দাও, তাহলে এর ভ্যালু পেয়ে যাবে। সেটাকেই দেখো এখানে বের করা আছে। এ 1 নম্বর ইকুয়েশানে বসাচ্ছি এ প্লাস 40 ইন্টু 0.01 ইকুয়ালস টু 2.5। ওই যে 100/40 ছিল, মানে 5/2 ছিল, 5/2 মানে কত? আড়াই। সেখান থেকে এর ভ্যালু পেয়ে গেলাম 2.1। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশান থেকে বের করেছি। কিন্তু তোমাকে কোশ্চেনে কি বার করতে বলেছিল? কোশ্চেনে বলেছে হিস্টেরেসিস লস ক্যালকুলেট করতে হবে, এডি কারেন্ট লস বার করতে হবে। কোন ফ্রিকোয়েন্সির জন্য? 50 হার্জের জন্য। চলো বের করে নেওয়া যাক। আমরা হিস্টেরেসিস লস সমান এখানে কী পেয়েছিলাম, কী ধরে নিয়েছিলাম? এ এফ। আর এডি কারেন্ট লস কী ধরেছিলাম? সেটা হচ্ছে গিয়ে বি এফ স্কোয়ার।
এর ভ্যালু কত পেলাম 2.1, ফ্রিকোয়েন্সির ভ্যালু বলে দিয়েছে 50 হার্টস, তাহলে 2.1 ইন্টু 50 করতে হবে, দেখো 2.1 ইন্টু 50 করে 105 ওয়াট। বি এর ভ্যালু একটু আগে পেয়েছি 0.01, এফ এর ভ্যালু বলে দিয়েছে 50 হার্টস, তাহলে সেটাই করা আছে, দেখো 0.01 ইন্টু 50 স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 25 ওয়াট। তাহলে এইভাবে আমরা এডি কারেন্ট লস আর হিস্টেরেসিস লসকে সেপারেট করতে পারি। কি করতে হয়েছিল, মেন ফান্ডাটা এটাই যে আমাদের কাছে যে ইকুয়েশানটা ছিল, পিএইচের ইকুয়েশান ছিল এটা, পির ইকুয়েশানটা ছিল এটা, আমাকে বিএমকে কনস্ট্যান্ট রাখতে হবে, এটা হচ্ছে গিয়ে মেন ফান্ডামেন্টাল জিনিস। আর বিএমকে কনস্ট্যান্ট কীভাবে রাখতে পারি সেটা এখানেও অনেকবার এক্সপ্লেন করলাম, যে বিএম এর ভ্যালু ডিপেন্ড করছে V1/F এই রেশিওটার ওপরে। তো তার জন্য আমরা V1কেও চেঞ্জ করব, এফকেও চেঞ্জ করব, কিন্তু এমনভাবে চেঞ্জ করব যাতে V1/F সবসময় কনস্ট্যান্ট থাকে। V1/F কনস্ট্যান্ট থাকলে বিএমও কনস্ট্যান্ট থাকবে, বিএমকে আমরা এইভাবে কনস্ট্যান্ট রাখি। তাহলে এই গেল হচ্ছে কি আমাদের আয়রন লস বা কোর লস। আর এখানে ইকুয়েশনটা একটু ভালো করে দেখো, যে এটাও একটা কোশ্চেন হয়, শর্ট কোশ্চেন, যে এডি কারেন্ট লস কার উপর ডিপেন্ড করে। এডি কারেন্ট লস ডিপেন্ড করে সাপ্লাই ভোল্টেজের ওপর। দেখো এখানে যে ইকুয়েশনটা ডিরাইভ করেছো, যে পিই ভ্যারিজাস আসছে কি V1 স্কোয়ার, মানে এডি কারেন্ট লস ডিপেন্ড করছে হচ্ছে সাপ্লাই ভোল্টেজের ওপর ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করছে, ভোল্টেজের স্কোয়ারের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। পরীক্ষা এরকমভাবে কোশ্চেন ফ্রেম করে যে কোর লস কত ধরনের হয়, তুমি বললে এডি কারেন্ট লস আর হিস্টেরেসিস লস, তারপরে জিজ্ঞেস করে যে কোনটা ভোল্টেজের ওপর ডিপেন্ড করে আর কোনটা ফ্রিকোয়েন্সির ওপর ডিপেন্ড করে, তো তখন বলবে যে যেটা এডি কারেন্ট লস আছে সেটা ভোল্টেজের স্কোয়ারের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়। ওই যে এডি কারেন্ট লস কিন্তু ফ্রিকোয়েন্সির ওপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করছে কার উপর, এটা ডিপেন্ড করছে সাপ্লাই ভোল্টেজের ওপরে। আচ্ছা, এখানে আরও একটা জিনিস আমি বলি, যে যে লসগুলোর কথা এখানে বলা হয়েছে, এই লসগুলোর মধ্যে কোর লসকে কনস্ট্যান্ট লস ধরা হয়। একে কনস্ট্যান্ট লস কেন ধরা হয়, কারণ একটু আগেই আমরা কি দেখলাম, যে কোর লস ডিপেন্ড করছে কার ওপর, আইদার ডিপেন্ড করছে ফ্রিকোয়েন্সির ওপর কিংবা ডিপেন্ড করছে সাপ্লাই ভোল্টেজের ওপর। তো ট্রান্সফরমার নিয়ে যখন আমরা কাজ করি, সাপ্লাই ফ্রিকোয়েন্সিও চেঞ্জ করি না, ভোল্টেজও চেঞ্জ করি না। তো যেহেতু ফ্রিকোয়েন্সি আর ভোল্টেজকে আমরা কনস্ট্যান্ট রাখছি, কোর লস কখনো চেঞ্জ হয় না, যার জন্য আমরা ট্রান্সফরমারের কোর লসকে কনস্ট্যান্ট লস বলি। যখন কপার লস নিয়ে পড়বো তখন দেখব কপার লস হচ্ছে কি ভ্যারিয়েবল লস, আর স্ট্রে লোড লস আর ডাইইলেকট্রিক লস এই দুটো লস হচ্ছে কি কনস্ট্যান্ট লস, বাট এদের ভ্যালু খুবই কম হয় বলে ম্যাক্সিমাম জায়গাতেই আমরা নেগলেক্ট করে দিই। ছোটোখাটো ট্রান্সফরমারের ক্ষেত্রে এদের ভ্যালু খুবই কম হয়, বড় ট্রান্সফরমার হলে ডাইইলেকট্রিক লসের ভ্যালুটা তুলনামূলক বেশি হয়, কিন্তু কোর লস আর কপার লসের তুলনায় অনেক কম হয় বলে এদেরকে আমরা নেগলেক্ট করে দিই। তো যাই হোক, এই লেকচারে আমরা ট্রান্সফরমারের কোর লস আর আয়রন লস সম্পর্কে ডিটেলসে দেখলাম, আর সেই লসগুলোকে কীভাবে মানে এডি কারেন্ট লস আর হিস্টেরেসিস লসকে কীভাবে সেপারেটলি ক্যালকুলেট করা যায় সেটাও আমরা দেখলাম। নেক্সট লেকচারে আমরা দেখব কপার লস আর ওহমিক লস অ্যান্ড বাকি যে দুটো লস আছে সেই দুটো লস সম্পর্কে।